আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু এবিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 12। আশা করি এবার বেশি দেরি হয়নি পর্ব 12 নিয়ে আসতে, এবং চেষ্টা করেছি যেন তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। প্রতিবারের মতো আমি আছি ফারহান আপনাদের সাথে। আপনারা এখন দেখছেন এবিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 12। সো আজকের পর্বতে বড় বড় কয়েকটা ঘটনা আছে। আমি গত পর্বতে বলেছিলাম যে আপনারা বড় বড় ঘটনা পাঠাতে, কারণ ছোট ছোট ঘটনাতে এপিসোড তেমন একটা বড় হয় না। তো এই জন্য আমি বড় ঘটনা চেয়েছিলাম এবং সেটা সত্যি ঘটনা চেয়েছিলাম। তো আপনারা সেভাবে ঘটনা পাঠিয়েছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি মনে করেন যে না, আমাদের শোটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারাও বাকি সব মানুষের মতো আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে চান, তাহলে সেটাও করতে পারেন আমাদের জিমেলের মাধ্যমে, দ্যাট ইজ ebfbhai@gmail.com, যেটা দেওয়া আছে স্ক্রিনে এবং ডিসক্রিপশনে। তো চলেন শুরু করা যাক আজকের এই পর্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ফারহান ভাই, কেমন আছেন? জি, আমি ভালো আছি এবং আমি আশা করি আপনিও ভালো আছেন। আমার নাম মোহাম্মদ মুহা এম সাইদ আহমেদ, বাড়ি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মান্দা উপজেলায়, বর্তমানে থাকি সিরাজগঞ্জে। ঘটনাটি আমি গাজীপুরে থাকাকালীন সেখানকার এক ইমাম সাহেব হুজুরের মুখে শুনেছিলাম। হুজুরের নাম মাওলানা হাবিবুল্লাহ সাহেব। ঘটনাটি হুজুরের নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। হাবিবুল্লাহ হুজুর তখন মাদ্রাসায় পড়তেন। উনি ছিলেন দুষ্ট ছাত্রদের মধ্যে একজন। বলে রাখা ভালো, মাদ্রাসাটি ছিল হাফিজিয়া মাদ্রাসা। এই ঘটনার পর হুজুর আর মাদ্রাসায় যান নাই। তারপর উনি আলিয়া মাদ্রাসায় পড়ে মাওলানা হয়েছিলেন। হাফিজিয়া মাদ্রাসায় পড়াকালীন উনি শুধু সুযোগ খুঁজতেন কিভাবে মাদ্রাসা থেকে পালাবেন। ঘটনার দিন বিকেলবেলা আসরের নামাজের পর একটু খেলাধুলা করার সময় দেওয়া হয় ছাত্রদের, এবং যারা উস্তাদরা ছিলেন সেখানে তারা বিশ্রাম নেন এবং চা খান এবং আড্ডা দেন। হাবিবুল্লাহ হুজুর তার জামা কাপড় সবকিছু একটা গাট্টি করে বেঁধে নিয়ে পালানোর সুযোগ খুঁজছিলেন, কিন্তু তিনি আসরের পর পালাতে ব্যর্থ হন। তিনি হাল না ছেড়ে মাগরিবের সময় যখন সবাই নামাজ পড়তে চলে যায়, সেই সুযোগে তিনি মাদ্রাসা থেকে পালিয়ে যান। মাদ্রাসা থেকে ওনার বাড়ি হেঁটে গেলে প্রায় 1 ঘন্টার দূরত্ব। মাদ্রাসা থেকে ওনাদের বাড়ি থেকে মধ্যখানে বিশাল একটি গজারি বাগান ছিল। তখন তেমন গাড়ি ঘোড়াও ছিল না। গাজীপুরের গজারি বাগানে অনেক ঘন ঘন গাছপালা এবং গজারি বাগানের মাঝখানে একটি বড় পুরাতন বট গাছও ছিল। হাবিবুল্লাহ হুজুর দৌড়াতে দৌড়াতে ওই গজারি বাগানে চলে আসেন। তারপর তিনি ওই অন্ধকার রাস্তায় ভয়ে ভয়ে হাঁটতে শুরু করলেন। তিনি যখন ওই বট গাছের সামনাসামনি চলে আসেন, হঠাৎ ওনার চোখ গেল ওই গজারি গাছের উপরে। উনি দেখলেন বিশাল বড় একটা অবয়ব, যার শরীরটা মানুষের মতো, কিন্তু শরীরের পশমগুলো অনেক বড় বড়। বীভৎস ভয়ানক চেহারা, লাল লাল চোখ, যেন আগুন বের হয়ে যাচ্ছিল চোখ দিয়ে। এত অন্ধকারেও তার চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছিল। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সে ভয়ানক অবয়বটি হাবিবুল্লাহ হুজুরের দিকে তাকিয়েছিল এবং ভয়ঙ্করভাবে হাসছিল। হাবিবুল্লাহ হুজুরের বয়স তখন অল্প ছিল। এই অবস্থায় কি করবে তিনি বুঝতে পারছিল না। সে সামনে দৌড় দেওয়ার সাহসও পাচ্ছিল না, কারণ সামনে সেই অবয়ব। তিনি পিছনেও যেতে পারবে না, তাহলে তাকে অনেক দূর আবার হাঁটতে হবে, এবং আশেপাশে কোনো বাড়িঘরও নেই। উনি মনে মনে আল্লাহর নাম নিচ্ছিলেন আর দোয়া দুরুদ যতটুক জানেন সেগুলো পড়তেছিলেন। হঠাৎ ওনার কানের কাছে কে যেন ফিসফিস করে বলল, হাবিবুল্লাহ রে, নিচে না তাকিয়ে বিসমিল্লাহ বলে বালু তুলে নে আর ওর দিকে ছুঁড়ে মার, তারপর দৌড় দে। হাবিবুল্লাহ হুজুর কোনো দিকে কিছু চিন্তা না করে মাথায় গাঁটটি থাকা অবস্থায় ওইভাবেই অবয়বের দিকে তাকিয়ে একটু হাঁটু গেড়ে বসে বিসমিল্লাহ বলে বালু হাতে নিয়ে সে অবয়বের দিকে ছুঁড়ে মারতেই অবয়বটি চিৎকার দিয়ে গায়েব হয়ে যায়। এবং হাবিবুল্লাহ হুজুর এত জোরে দৌড় দেয়, এক দৌড়ে ওনাদের বাড়িতে এসে থামে। তারপর হুজুর বাড়িতে যান। বাড়ির সবাই হুজুরকে পানি খাওয়ায়, সব জানতে চায়, হুজুর সব বলে, এবং তারপর হুজুরের আর হেফজ পড়া হয় না। হুজুর এখনো ভাবে সে কে যে আমাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছিলেন। ফারহান ভাই, শুধু এটাই নয়, সেই অদৃশ্য শক্তি হাবিবুল্লাহ হুজুরকে আরেকবার বাঁচিয়েছিল মৃত্যুর হাত থেকে। জমি সংক্রান্ত বিষয়ে ঝগড়া হওয়ার শত্রুপক্ষ হাবিবুল্লাহ হুজুরকে মেরে ফেলার পরিকল্পনা করে, এবং তারা জানতো হাবিবুল্লাহ হুজুর সন্ধ্যার সময় বাজার থেকে কোন রাস্তা দিয়ে আসে। তারা সেই দিন ওই রাস্তায় অপেক্ষা করেছিল। প্রতিদিনের মতো হাবিবুল্লাহ হুজুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। উনি বাড়ি যাওয়ার 2টি পথ ছিল, তবে যেই পথ দিয়ে উনি প্রতিদিন যাওয়া আসা করত সেই পথেই তার শত্রুরা অপেক্ষা করছিল। হাবিবুল্লাহ হুজুর যেখানে 2টা পথ ভাগ হয়েছে সেখানে যখন আসে, তখন একজন বৃদ্ধ হুজুরের সামনে আসে।
বৃদ্ধ লোকটার পরনে সাদা জুব্বা ছিল, হাতে লাঠি ছিল। হাবিবুল্লাহ হুজুরকে ডাক দিয়ে বলল, হাবিবুল্লাহ রে, ওই পথ দিয়ে যাস না, ওই পথে বিপদ আছে। হাবিবুল্লাহ হুজুর সেই বৃদ্ধ লোকটার কথা মতো বিকল্প পথে যেতে লাগলেন এবং পিছনে তাকিয়ে দেখলেন লোকটা আর নেই। আরেকটা জিনিস হুজুর খেয়াল করলেন, এই বৃদ্ধ লোকটার যেই কণ্ঠ ছিল এবং ছোটবেলায় যে কণ্ঠটা হুজুরকে বাঁচিয়েছিল একদম পুরোপুরি সেম। হুজুরের আর বুঝতে বাকি রইল না বৃদ্ধ লোকটাই সেই ছিল। তারপর হুজুর বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখলেন আসলেই তারা ওই রাস্তায় হুজুরকে মারার জন্য অপেক্ষা করেছিল। এই ছিল ঘটনা। ফারহান ভাই, জানি ঘটনাটা অনেক বড় হয়ে গেছে, আপনি এটা শেয়ার করবেন কি না জানি না, তবে শেয়ার করলে খুশি হব। হাবিবুল্লাহ হুজুরের একটা ছোট্ট গল্প আছে, যদি এটা শেয়ার করেন দর্শকদের যদি ভালো লাগে, দর্শক যদি শুনতে চায় অবশ্যই বলবো। তো প্রিয় দর্শক, বলেন আপনারাই হাবিবুল্লাহ হুজুরের যেই ঘটনা আছে সেটাকে আপনারা শুনতে চান কিনা। আমার তো সত্যি অনেক ভালো লেগেছে হাবিবুল্লাহ হুজুরের এই ঘটনা। আমি মন থেকে বলছি, আমি সত্যি বলতে এতদিন যে 11টা পর্ব করেছি তার মাঝখানে আমি এরকম একটা ঘটনা খুঁজতেছিলাম যে এরকম একজন হুজুর বা এরকম একজন মানুষের এরকম একটা লাইফ স্টোরি থাকবে যেটা আমরা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো এবং আপনারা শুনেও অবাক হবেন যে এমন কি আসলে হতে পারে। তো সায়েদ আহমেদ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাবিবুল্লাহ হুজুরের ঘটনা শেয়ার করার জন্য, এবং আমি এরকম বড় ঘটনাই চেয়েছিলাম, এটার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাইবো, এবং আমার সাথে আশা করি আমাদের দর্শকরাও চাইবে, যে হাবিবুল্লাহ হুজুরের যেই ঘটনা আরও আছে সেগুলো আপনি অবশ্যই শেয়ার করেন আমাদের মাঝে। তো আমরা চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এটি হচ্ছে 2024-এর ঘটনা। আমাদের এলাকায় নর্দমার একটি ঝিল রয়েছে, আমরা সাধারণত সেটাকে ঝিলপার বলি। বৈশাখ মাসে স্কুল থেকে কিছুদিনের ছুটি দিয়েছে। হঠাৎ একদিন বিকেলে ক্রিকেট খেলতে বের হলাম। খেলা প্রায় শেষের দিকে হঠাৎ করে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর আমরা সব বন্ধুরা ভাবলাম সবাই বৃষ্টিতে ভিজব। যেমন ভাবনা তেমন কাজ, যেখানে প্রচণ্ড বাতাস সেখানেই যাব। আমাদের নর্দমার ঝিলপাড়ে প্রচণ্ড বাতাস বইছিল, কিন্তু ওইখানের গন্ধটা স্বাভাবিকভাবে একটু বেশি। তাও আমরা সেখানে গেলাম। পুরো ঝিলপাড়টা অন্ধকার মেঘে পুরো ডুবে গিয়েছিল। ঝিলপাড়ের পাশেই ছিল একটা বাংলো টাইপের বাড়ি, মানে বাংলোই বলতে পারেন। সাধারণত বাংলোর দোতলায় তালা মারা থাকতো। সেখানে একজন মানুষ দেখলাম। আমরা ভয় পেয়ে গেলাম, কারণ দুঃখের কথা হচ্ছে সেই বাংলোতে 2 বছর আগে কোনো এক কারণে একজন লোক ইন্তেকাল করেছিলেন। আমরা সবাই ভয় পেয়ে বাংলোর দোতলায় যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওই বাংলোর মূল গেটে তালা মারা ছিল। তাহলে আমরা সেই সময় কি দেখলাম? ঘটনা এতটুকুই। অ্যান্ড এখানে একটা প্রশ্ন রয়ে গেল যে আপনারা আসলে কি দেখেছিলেন? আপনাদের ভাষ্যমতে সেই বাংলোতে তালা মারা ছিল, তাহলে সাধারণভাবে কোনো একটা মানুষ কিভাবে যায়? তবে আমি এখানে 2টা জিনিস বলতে পারি। হয়তো ওইখানে যিনি আগে মারা গিয়েছিলেন তার কারেন্ট জিন, বা হতে পারে কোনো জিন। কারেন্ট জিন বলতে আমাদের মধ্যে একটা জিন আছে, মানে যেটাকে কারেন্ট জিন বলা হয়, প্রতিটা মানুষের সাথে আছে। তো অনেক সময় দেখা যায় মানুষের অকাল মৃত্যু বা অন্যভাবে মৃত্যু হলে, যেটা স্বাভাবিকভাবে হয় না, সেই জিন ঘোরাফেরা করে। তখন আমরা বলি যে অমুক তমুক মারা গিয়েছে, তার ভূত ঘুরছে, কিন্তু আসলে এটা এরকম না, ওইটা কারেন্ট জিন আর কি। আবার আরেকটা দিক হইতে পারে ওইখানে কোনো জিন থাকে, এইসব জায়গায় জিন বাস করতেই পারে। তো এই 2টা বিষয় হইতে পারে। তো যাই হোক, আপনাকে ধন্যবাদ আপনার ঘটনা শেয়ার করার জন্য। যদিও ছোট্ট একটা ঘটনা ছিল, তবে একটা প্রশ্নবোধক ঘটনা। যাই হোক, তো আমরা চলে যাচ্ছি আমাদের পর্বের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম লাবিব, আমি মানিকগঞ্জ থেকে বলছি। আমার দাদু বাড়ি মহাদেবপুর সাকরাইল। আজকে যে ঘটনাটি বলবো সেটি আমার ছোটবেলার ঘটনা। তো একদিন আমাদের দাদু বাড়ি অনেক মেহমান এসেছিল সন্ধ্যাবেলার দিকে। তো আমাদের 2টা ঘর ছিল, তার মাঝখানে একটি আম গাছ ছিল। আমাদের দাদুর ঘর থেকে আমাদের ঘরটা বেশ দূরে। তো ছোট যারা ছিল আমার সাথে দেখা করার জন্য আমাদের ঘরে চলে এসেছিল, আর বড় যারা ছিল তারা দাদুর ঘরে ছিল। তো অনেকক্ষণ দাদুদের ঘরে আঙ্কেল আন্টি গল্প করলেন, আর যারা ছোট ছিল তারা আমাদের ঘরে অনেকক্ষণ খেলাধুলা করলো, মজা করলো। অনেক সময় কেটে গেল, তখন রাত বাজে প্রায় 10:30। তখন একটা ছোট ছেলে বলছিল যে ভাইয়া, আমি আমার আব্বুর কাছে যাব। তা আমি বললাম,
চলো। আমার তখন বয়স ছিল মাত্র 9 বছর। তো আমি ওকে ওর বাবা মার কাছে নিয়ে যাচ্ছিলাম। ঘর থেকে বের হয়ে একটু সামনে এগোতেই আম গাছের দিকে আমার নজর যায়। আম গাছের ডালে সাদা কি যেন একটা ঝুল ছিল। আমি দেখে ভয় পেয়ে সাথে সাথে ছেলেটাকে নিয়ে দৌড় দিয়ে ঘরে চলে আসলাম। আম্মুকে বললাম, আম্মু দেখো আম গাছে কি যেন একটা বসে আছে। আম্মু দ্রুত বের হয়ে আসলো ঘর থেকে। এসে আম গাছে কিছুই দেখতে পেল না। আমি স্পষ্ট দেখেছিলাম আম গাছে কিছু একটা বসেছিল। আম্মু আমাকে বকা দিয়ে বলল, আমার সাথে মজা করছিস? তারপরে যারা অতিথি এসেছিল তারা সবাই চলে গেল। রাতে ঘুমানোর সময় আমি ওই ঘটনা নিয়ে চিন্তা করছিলাম। আমি ঘুমানোর আগে চিন্তা করলাম কালকে সকালে উঠে দেখব গাছে কোনো সাদা কাপড় ঝুলে আছে কিনা। তো সকাল সকাল আমি উঠলাম। ওঠার পর ওই আম গাছের কাছে গেলাম, গিয়ে ভালো করে দেখলাম, কিন্তু আম গাছের আশেপাশে সাদা রঙের কোনো কাপড় বা কিচ্ছু ছিল না। ধন্যবাদ লাবিব আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পর্বের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, আমার নাম হুমায়রা। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি যে ঘটনাটি বলবো তা আমার বাবার সাথে ঘটেছিল। বাবার বিয়ে হয়েছিল একেবারে সাদামাটা আয়োজনে। পরের দিন রাতে তিনি মায়ের সাথে দেখা করে শ্বশুরবাড়ি থেকে নিজ বাসায় ফিরছিলেন। তখন সময় রাত প্রায় 11টা। রাস্তাটা ছিল ফাঁকা, আশেপাশে শুধু অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। গ্রামের শেষ মাথায় একটি বড় তেঁতুল গাছ ছিল, যা নিয়ে নানা রকম কাহিনী প্রচলিত ছিল। মানুষ বলতো ওই গাছের নিচে রাতে কেউ গেলে সে আর স্বাভাবিকভাবে ফিরতে পারে না। আমার বাবা এসব বিশ্বাস করতেন না, তাই গাছের পাশ দিয়ে হাঁটতে শুরু করলেন। কিন্তু কয়েক কদম যাওয়ার পরই তার মনে হলো কেউ যেন পিছন থেকে তাকে অনুসরণ করছে। তিনি একটু থামলেন, পিছনে তাকালেন, কিন্তু কেউ নেই। আবার হাঁটতে শুরু করলেন, কিন্তু এবার তিনি অদ্ভুত কিছু লক্ষ্য করলেন। একটা কালো কুকুর রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়েছিল। তার চোখ দুটো লালচে জ্বলজ্বল করছিল, মনে হচ্ছিল যেন আগুন জ্বলছে। কিছু দূর এগোতেই একটা সাদা বিড়াল রাস্তার মাঝে বসে থাকলো। হঠাৎ দূর থেকে একটা পেঁচা ডাকলো, কিন্তু ডাকটা ছিল একেবারে অস্বাভাবিক। গলার স্বর যেন মানুষের মতো। বাবা বুঝতে পারলেন কিছু একটা খুব ভুল হচ্ছে। কিন্তু তখনই একটা মানুষ রাস্তায় এসে দাঁড়ালো। চেহারা অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না, তবে লোকটা বলল, এই রাতে একা যাচ্ছ কই? বাবা একটা কথা না বলে হাঁটার গতি বাড়ালেন, কিন্তু তখনই আশেপাশে অদ্ভুত সব ছায়া দেখতে পেলেন। কেউ ঘোড়ার মতো ছুটে যাচ্ছে, কেউ পেঁচা হয়ে উড়ে যাচ্ছে, কেউ বা মানুষের মতো হেঁটে হেঁটে তার দিকে আসছে। তিনি অনুভব করলেন পিছনে 7টা অদৃশ্য অস্তিত্ব তাকে অনুসরণ করছে। হয়তো 7টা জিন হবে। বাবা ভয় পেলেও কিন্তু দৌড় দিল না। তিনি মনে মনে কালিমা পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর অনুভব করলেন আশেপাশের যে ছায়াগুলো ছিল সেগুলো মিলিয়ে যাচ্ছে। পেঁচার ডাকও বন্ধ হয়ে গিয়েছে। যে কুকুরটা তিনি দেখেছিলেন সেটাও তিনি আর দেখতে পেলেন না। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কোনো রকমে বাসায় পৌঁছালেন বাবা। বাবা যখন দরজা ঠেলে ভিতরে ঢুকতে যাচ্ছিলেন, ঢোকার মুহূর্তেই হঠাৎ একটা আগুনের গোলা জানালার ভিতর দিয়ে ছুটে এলো। গোলাটা কয়েক সেকেন্ডের জন্য ঘরের মধ্যে ঘুরপাক খেয়ে এক কোনায় ধাক্কা খেয়ে মিলিয়ে গেল। বাবা পুরো হতভম্ব। তিনি দোয়া দুরুদ পড়তে শুরু করলেন। কিন্তু সেদিন থেকে তার জীবনে শুরু হলো এক অদ্ভুত আতঙ্কের অধ্যায়। সেই রাতের পর থেকে বাবার ঘুমে সমস্যা শুরু হলো। মাঝরাতে হঠাৎ ঘুম থেকে জেগে উঠতেন। বুকের ওপর অদৃশ্য কিছু চেপে ধরে রেখেছে এমন অনুভব হতো। কখনো দরজায় চাপা ফিসফিসানি শুনতেন, কখনো জানালার বাইরে মানুষের ছায়া দেখতে পেতেন, কিন্তু বাইরে গিয়ে কিছু আর দেখতে পেতেন না। কখনো ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি দেখতে পেতেন। কখনো আবার ঘুমের মধ্যে কেউ তার নাম ধরে ডাকত। আমার বাবা এখন পর্তুগাল থাকেন। অনেক কবিরাজ এবং হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই 7 জন তাকে ছেড়ে যায়নি। সবাই তার জন্য দোয়া করবেন। অবশ্যই আপনার বাবার জন্য আমরা সবাই দোয়া করব। 7 জন বলতে 7টা জিনই বোঝানো হয়েছে। আপনাকে ধন্যবাদ আপনার বাবার সাথে আপনার বাবার স্টোরি শেয়ার করার জন্য।
তো তো প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। আমি আরিফিন ফিল তানহা 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। তখন সময় ছিল 2020 সাল, চারদিকে করোনা ভাইরাস, তখন ছিল লকডাউন। একদিন রাতে আমি আমার নানু বাড়িতে যেতে চাইলাম। আগেই বলে রাখি, আমার নানু বাড়ি আর আমার বাবার বাড়ি খুব কাছে, কিন্তু আমার নানু বাড়ি যেতে একটি কবরস্থান পার করা লাগে। তো আমার বাবার কাছে আমি বায়না করলাম আমি নানু বাড়ি যাব। বাবা আমার কথা রাখতে বললেন, হ্যাঁ চলো যাই। তারপর আমরা রওনা হলাম। বাবা এবং আমি কবরস্থানের কাছে ছিলাম। তো আমি সাহস করে বাবাকে বললাম, আমি একা একা যেতে পারবো, তুমি চলে যাও এখন। তারপর বাবা বললেন, সত্যি তুমি যেতে পারবে? আমি বললাম, হ্যাঁ আমি পারবো। তারপর বাবা চলে গেলেন। বাবা যাওয়ার সময় বলে গেলেন, তুমি একা যেতে পারবে নাকি ভয় পাবে? তখন রাত আনুমানিক 11টা। আমি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম কবরস্থানের সামনে সাদা কাপড় পরিহিত একটি লম্বা বস্তু। আমি মনে করলাম আমার চোখের সমস্যা। তারপর আমি একটু আগাতেই দেখতে পেলাম সেই বস্তুটি আমাকে এগিয়ে দিয়ে আসছে। তারপর আমি দৌড় দিলাম। এক দৌড়ে নানা বাড়ি পৌঁছালাম। আমার নানা ছিল হাফেজ মাওলানা। আমি নানাকে সব কিছু খুলে বললাম। নানা আমাকে নিয়ে ওই কবরস্থানের পাশে গেলেন। তারপর নানা সূরা পড়লেন এবং বললেন, ও আমার নাতি, ওকে আর তোরা জ্বালাবি না। এতটুকুই ছিল ওনার গল্প, মানে স্টোরি। আরিফিন ফিল তানহা, ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য। তো প্রিয় দর্শক, এটি ছিল আজকের পর্বের লাস্ট ঘটনা। আশা করি এই পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমার নিজের কাছে এই পর্বটি যখন আমি এটা রেকর্ড করতেছি এবং ঘটনা পড়তেছি, আমার নিজের মধ্যে অনেক ভালো লাগা কাজ করতেছে, কারণ অনেকদিন পর একটা মন মতো কয়েকটা ঘটনা পেয়েছি আর কি, এবং আপনাদেরকে শোনাতে পারছি। তো আশা করবো আপনাদেরও ঘটনা ভালো লাগবে, এবং আপনারাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং শেয়ার করার মাধ্যম খুবই সহজ, আমাদের জিমেলের মাধ্যমে, যেটি হচ্ছে evfbhai@gmail.com, যেটি ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আমি এতক্ষণ ছিলাম ফারহান, আপনারা শুনছিলেন ইবিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 12। কথা হবে, দেখা হবে পর্ব 13তে। সে অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং সবসময় ভালো পথেই থাকবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।